দ্য মাইলস্টোন নিবেদিত শব্দের জানালার দ্বিতীয় সাক্ষাৎকার পর্ব নিয়ে আমি সাগর চলে এলাম জানালার এপারে। আমাদের এই সাক্ষাৎকার পর্বটি আপনারা যারা আন্তর্জালে দেখছেন তাদের প্রত্যেককে দ্য মাইলস্টোন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। কথায় আছে, প্রতিটি শব্দের যেমন পরিণতি থাকে, প্রতিটি নীরবতারও পরিণতি থাকে। আজকের এই পর্বে আমরা নীরবতা ভঙ্গ করে ধীরে ধীরে অগ্রসর হব সরবতার দিকে, এবং আমাদের এই পথে আমাদেরকে ত্বরান্বিত করতে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন কবিতা উপত্যকার বিশিষ্ট কবি লিটন শব্দকর। কবি লিটন শব্দকর, কবির জন্ম 1993 সালের 20 অক্টোবর। ঊনকোটি জেলার কুমারঘাটে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ধীরেন্দ্র কুমার শব্দকর ও মাতা আরতি শব্দকর। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে বিএড করে বর্তমানে তিনি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন আনন্দবার্তা সাহিত্যপত্রের সম্পাদনা। বৃক্ষরোপণ ও পরিচর্যা তার অবসরের প্রিয় কাজ। এখন পর্যন্ত কবির প্রকাশিত কাব্যগ্রন্থ 3টি। তাহলে চলুন আমরা কবির মুখ থেকেই শুনে নেই তার কবিতা ভাবনা। কবিকে স্বাগত জানাই আমাদের এই উদ্যোগে। আমি লিটন শব্দকর। আজকের এই আয়োজনে সান্ধ্য আয়োজন, এবং আশা করি কবিতা বিষয়ে কথাবার্তা হবে, চলবে। আসুন আমরা একসাথে উপভোগ করি, আলোচনা হোক। আচ্ছা, প্রত্যেক কবি বা প্রত্যেক সাহিত্যিকই তার সাহিত্য জীবন শুরু করেন শূন্য থেকে। তো প্রথমেই জানতে চাইব, কবির শূন্যের দিনগুলি অর্থাৎ সাহিত্য জীবনের সূত্রপাত যে দিনগুলিতে হয়েছিল সেই দিনগুলি কেমন ছিল? সূত্রপাত বলতে একদম লেখালেখির শুরু থেকে বলতে গেলে, তাই তো? লেখালেখির শুরুটা এমন মানে খুব যে গুচ্ছন্নভাবে শুরু হয়েছিল ঠিক তেমন বলতে পারি না। যখন আমি 8ম শ্রেণীতে পড়ি, ক্লাস 8-এ, তো সেই সময় একজন আমার গৃহশিক্ষকই ছিলেন, তিনি প্রাইভেট পড়াতেন। উনি একজন বলেছিলেন, বিভূতি স্যার ওনার নাম, বিভূতি বাবু স্যার আমাকে বলেছিলেন যে তুমি তো ইচ্ছে করলে লেখালেখি করতে পারো। তিনি যেটা দেখে আমাকে বলেছিলেন সেটা হচ্ছে কি, আমি কয়েক পাতা ডায়েরি লিখেছিলাম। তো ডায়েরিতে আমি যে শব্দগুলো যেভাবে ব্যবহার করেছি এবং বাক্যগুলো যেভাবে ব্যবহার করেছি সেটা দেখে তিনি বলছিলেন যে তুই তো ইচ্ছে করলে করতে পারিস, কবিতা লেখার চেষ্টা করতে পারিস। তো তখন আমি দেখলাম যে না, কবিতা লেখা কি এতই সহজ নাকি, চট করে স্যার বললেন আমি চেষ্টা করতে পারি। তারপর থেকে লেখা শুরু করলাম। তো প্রথম ছড়ার মতো হয়ে আসছিল, তারপর আস্তে আস্তে একটু ঠিকঠাক করতে শুরু করলাম। তো এখন পর্যন্ত চলছে আর কি। আর ছাপানোটা কোনো বিষয় যদি হয়ে থাকে আর কি, যেমন ছাপানো লেখা টেখা, তাহলে তা আরো দেরিতে। আমি যখন ক্লাস 9 পাস করে গেছি তখন পশ্চিমবঙ্গের একটা কাগজ, সেটা একটা সামাজিক সংস্থা ছিল। সামাজিক সংস্থা, সেটা নাম ছিল বিবেকের আলোকে। বিবেকের আলোকে ওদের থেকে একদিন একটা এসেছিল, মানে চিঠি এসেছিল সেই আমার স্যারের কাছে। তো উনি সম্ভবত লেখালেখি দিতেন। তা আমাকে বলেছিলেন যে এবার আমি তো পাঠাচ্ছি, তুই এর সঙ্গে একটা লেখা পাঠিয়ে দে। তো আমি স্যারের সঙ্গে লেখাটা পাঠালাম। তো দেখি পরের বার সেটা মনোনীত হয়েছে, মনোনীত হয়ে ছাপা হয়ে আসছে। ভীষণ আনন্দ লেগেছিল। তো প্রথমবার লেখা ছাপা হলো, আছে কবিতাটা এখনো। সেইভাবেই লেখালেখি শুরু হয়েছিল। তারপর থেকে অনেক পত্রিকায় তো লেখালেখি চললো, এই আর কি। আচ্ছা, তো কবির এখন পর্যন্ত আমার যতটুকু জানা 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তো প্রতিটি কাব্যগ্রন্থের কবিতা যদি আমি ভালো করে দেখি তাহলে দেখা যায় যে প্রকৃতির বিভিন্ন উপকরণই কবিতার উপকরণ হয়ে উঠেছে। তো এর পিছনে কি কারণ থাকতে পারে? প্রকৃতির বিষয়ে লেখা তো অনেক কবি প্রকৃতির বিষয়ে লেখেন, প্রকৃতিকে নিয়ে লেখেন। তো প্রথম প্রকৃতিকে নিয়ে লেখা শুরু হয়েছিল সেই 8ম শ্রেণী থেকেই। প্রকৃতিকে তখন ভালো করে দেখতাম। বাইরে যে কোনো জায়গাতে গেলেই বিভিন্ন ধরনের, বিশেষ করে গাছ আমার খুব দৃষ্টি আকর্ষণ করতো। তো গাছকে নিয়ে প্রথম লেখা লিখেছিলাম, একটা ছড়ার মতো।
তারপর থেকে মনে হলো যে যাই লিখি না কেন এই গাছকে সঙ্গে রাখবো। তো প্রকৃতি সম্পূর্ণভাবে প্রকৃতি যদিও আনার মতো ক্ষমতা আমার কলমে আসেনি তখনও, কিন্তু তবু গাছ লিখতে 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 কখন যেন পাখিও এসে গেল, হাঁসও এসে গেল, কুয়াশা এসে গেল, শিশির এসে গেল, পুকুরের জল ভেসে এলো, পুকুরের জলের উপর স্বর ভেসে এলো। সেইভাবেই প্রকৃতি সম্পূর্ণভাবে আমার লেখায় জায়গা করে নিয়ে গিয়েছিল। এছাড়াও প্রকৃতিকে ছেড়ে আমি কোনো লেখা যে লিখবো এমনটা আমি ভেবে উঠতে পারি না এখনো পর্যন্ত। এ নিয়ে আবার কিছু মানে ইতিবাচক কথাবার্তাও যেমন শুনি, তেমন নেতিবাচক কথাবার্তা পরে শুনি। তা নেতিবাচক যাই হোক, আমি ঠিকঠাক নেতিবাচক বলি না, আমি গ্রহণ করে ফেলি। আমাকে যে যা বলছেন আমার লেখা নেই সেটা আমি গ্রহণ করে ফেলি। যদি দেখি সামান্য দুটো লাইন যদি আরো ভবিষ্যতে সুন্দর করে লিখতে পারি, ঠিকঠাক করে লিখতে পারি, প্রকৃতি ছাড়াও যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয় নিয়েও যাতে আমার লেখার মধ্যে একটু রাখতে পারি, পৃথিবীটাকে যাতে তুলে ধরতে পারি, সময়টাকে তুলে ধরতে পারি, তারও চেষ্টা একটু করছি আর কি, করে থাকি। আচ্ছা, খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা আমরা শুনলাম। তো আমার যতদূর মনে পড়ে বাংলা সাহিত্য নিয়ে আমরা কম বেশি যারা পড়াশোনা করেছি তারা প্রত্যেকেই প্রকৃতি বললে আমরা যেমন গদ্যের ক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশকে চিনে থাকি, সেই রকমভাবে জিজ্ঞেস করলে আমি এখন যে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি সেটা হচ্ছে যে এই যে অগ্রজ লেখক যারা প্রকৃতি নিয়ে লিখেছেন, তো তাদের যে প্রকৃতি নিয়ে লেখা, সেই লেখার প্রভাবটা কি কখনো কবির লেখায় পড়েছে? প্রভাব তো পড়তে পারে, সত্যি কথা। কেউই, আমরা যারা লেখালেখি করি, যারাই লেখালেখি করে, কারো না কারো প্রভাব সরাসরি ভাবে আসে, কারো না কারো প্রভাব মানে পরোক্ষভাবেও আসে। আমার ক্ষেত্রেও প্রভাব এসেছে। জীবনানন্দ দাশ ইনি তো মানে বলতে গেলে প্রণম্য, অনেক প্রকৃতি নিয়ে লেখা কবির প্রণম্য, কবি জগতেরই প্রণম্য হতে পারেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবার কবিতাই আমাকে কম বেশিভাবে অনুপ্রাণিত করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে শিখিয়েছে কিভাবে লিখতে হয়, শেখাচ্ছেন, এখনো সারা জীবন শেখাবেন, তাই আর কি। তো জীবনানন্দ দাশকে আপনি যখন বললেন, জীবনানন্দ দাশের কবিতা আমার খুবই ভালো লাগে, তাই আর কি কিছুটা ছাপ থেকেই যায়। আচ্ছা, কবিতা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা শুনলাম। তো কথোপকথনের এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা শুনে নেই কবির কাছ থেকে তার নিজের একটি কবিতা। আমার কবিতা প্রকৃতি নিয়ে শোনাবো না প্রকৃতি ছাড়া শোনাবো? প্রকৃতি কিছুটা আছে তার মধ্যে। কবিতার নাম হচ্ছে বাড়ি। আমি কদিন বাড়িতে নেই, এইমাত্র জানতে পারলাম লেখার খাতা, কলম, মোম, বইপত্র, তার উল্টো দিকের যে চেয়ারটায় বসে আমি কাজ করি সেখানে এখন রাত্রি খেলা করছে। রাতের গন্ধে ম ম মেঝেতে একটি অলিভ গ্রিন টি শার্টের ওপর একটি হরিণ ঘুমোচ্ছে। প্রজন্মের আলোর মতো ভোর, কাঙ্ক্ষিত অরণ্য গৃহ। এই বাহ, খুব দারুণ কবিতা। আমরা কবিতায় যেমন রাত্রিকে পেলাম তেমন হরিণকেও পেলাম। তো বোঝাই যাচ্ছে যে কবি বাংলা সাহিত্য খুব নিবিড়ভাবে পড়াশোনা করেছেন। তো বাংলা সাহিত্য নিয়ে নিবিড়ভাবে পড়াশোনা করার সূত্রে একটা প্রশ্ন আমার মাথায় উঠে এলো। বর্তমান সময়ে যে বাংলা সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে আমাদের রাজ্যে কিংবা বহির্রাজ্যে, তো সেই চর্চার বিষয়ে কবির মতামত কি? কবিতা এমন একটা বিষয় যে কবিতা নিয়ে যারা কবিতা লেখেন তাদের সকলের ভাবনাকে বিচার করার মতো উম, বিচার করার মতো কোনো রকম কিছু নেই, সত্যি কথা যেটা। কবিতা, অনেকের কবিতা পড়তে ভালো লাগে, অনেকের কবিতা পড়তে খুব বেশি ভালো লাগে। কবিতা লেখা হচ্ছে, এবং যদি বলা যায় যে কবিতা পড়ার মানুষ নেই তা কিন্তু নয়, কবিতা পড়ার মানুষও আছেন, আর ভালো লেখাও হচ্ছে, ভালো লেখা হবে। লেখার কি চলছে তার বলে ভালো লেখা হচ্ছে, আছে কিন্তু কবিতা, কবিতা লেখার মানুষরাও আছেন এখনো। আচ্ছা, মানে কবিতা লেখার মানুষ এখনো আছেন এবং পড়ার মানুষও এখনো আছেন। তাহলে বর্তমান সময়ে যে বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যম, যেমন সামাজিক মাধ্যম এসছে, বিভিন্ন ধরনের অন্যান্য বিষয় এসছে,
তো আপনার কেন মনে হয় যে মানুষ এই সকল বিনোদনের মাধ্যম ছেড়ে হঠাৎ করে কবিতার কাছে কেন যাবে? কবিতার কাছে যাওয়াটা একদিনে শুরু হয়নি। বিনোদন আজ থেকে নয়, বিনোদন বহুকাল আগে থেকেই চলে আসছে। যখন মানুষের গুহায় যখন থাকতো মানুষরা, আদিম মানুষ, তারাও মনে হয় তখন থেকে নিজেদের বিনোদনের জন্য কিছু না কিছু একটা বেছে নিয়েছিল। তারপর থেকে সভ্য সমাজে রূপান্তরিত হতে শুরু করেছে সমাজটা। বিনোদন, অনেক রকমের বিনোদন এসে পড়েছে। এখন বিনোদনের ছড়াছড়ি। বিনোদন বলতেই আমরা একদিকে নিয়ে যাচ্ছি বিনোদনটাকে বুঝতে গেলে। সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম। এছাড়া যা পর্দায় পুরোপুরি তৈরি করা একটা পর্দার মধ্যে বিনোদনকে দেখানো হচ্ছে, বিনোদনের সামগ্রী বলতে এটা। কিন্তু যতই বিনোদন আসুক না কেন, কবিতা কিন্তু ওই যে সোশ্যাল প্ল্যাটফর্ম ছাড়া যে কবিতা হবে না, আবার কবিতা ছাড়া সোশ্যাল প্ল্যাটফর্ম হয়তো কবিতার উপর নির্ভর করে নেই, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু কবিতা হয়। এবং মানুষ নিজের অনেক কথা আছে যেগুলো মানুষ কি করতে চায়, বলতে চায়। এখন যে আমাদের যে সভ্যতা, এখন সমাজ, আর এখন যে সময়টা চলছে, সত্যি কথা, এর মধ্যে প্রত্যেকেই যেন নিজের 10টা কথা এই যে দিনের মধ্যে সবাইকে খুলে বলতে পারেন, ঠিক কিন্তু সেরকম নয়। ধরুন এই 10টা কথার মধ্যেই একটা হয়তো বলতে পেরেছেন কাউকে, আর বাকি 9টাই মনের ভেতর খুঁতখুত হয়ে মরছে। তো খুঁতখুত করছে, ঘুটঘুট খাচ্ছে, পাকাচ্ছে, অসুবিধা একটা হচ্ছে। কিন্তু সেগুলোকে যদি তুলে ধরা না যায়, তাহলে যেমন রাত্রিরে শান্তিতে ঘুম আসে না, এরকম একটা বিষয় হয়ে যায়। আর কবিতার দ্বিতীয় দিক হচ্ছে, এই তো গেল আমার প্রকাশ করার বিষয়টা, আমার মনের ভাবনাগুলোকে আমি কিভাবে প্রকাশ করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে পৃথিবীর যে সমস্ত বাঞ্ছিত বা অবাঞ্ছিত সকল রকমের পরিবর্তন আছে, যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, এবং সামাজিক যে অসুন্দর বিষয়গুলো, সেগুলোকেও প্রতিনিয়ত কবিরা বা যারা লেখালেখি করেন তারা প্রত্যেকেই তো সৌন্দর্যেরই পূজারী। তারাও চেষ্টা করে থাকেন যে পৃথিবীর অশান্তিগুলো, হিংসে, এই সমস্ত কিছুকে যদি সরিয়ে দিয়ে পৃথিবীকে সুন্দর নির্মল করে তুলে যায়। এর জন্য মানুষ কিন্তু লেখালেখি করে যাচ্ছেন, মানুষকে বার্তা দিতে চাইছেন। পৃথিবীর জন্যই তাদের কলম চলছে। আচ্ছা, খুবই ভালো লাগলো এই ব্যাখ্যাটাও। তো বর্তমান সময়ে আমরা জানি যে মানুষের মধ্যে ধৈর্য কমেছে। দৃশ্যশ্রাব্য যেসব মাধ্যম আছে সেগুলোর দিকে মানুষ অনেকটাই ঝুঁকে পড়ছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে কি প্রত্যেক যে কবিরা আছেন তাদেরকে এটা কর্তব্য হয়ে পড়ে যে আমার কবিতা আমি লিখলাম, লিখে আমার উচিত কোনো বাচিক শিল্পীর কাছে সেই কবিতাটা দিয়ে দেওয়া, যাতে সেটা একটা দৃশ্যশ্রাব্য মাধ্যম পায়? এটা কি মনে হয়? প্রথম কথা হচ্ছে গিয়ে ধৈর্য নিয়ে যে কথাটা, ধৈর্য কমেছে। অনেক মানুষই ধৈর্য কমছে, ইভেন আমার ধৈর্যটা কমছে। তো ধৈর্য সবসময় ধরে রাখা যায় না, আর লেখালেখির ক্ষেত্রে তো বটেই। অনেকেই, আমি যখন মোটামুটি লেখা শুরু করেছিলাম, আমি যে একা লেখা শুরু করেছিলাম বা আমি কাউকে দেখিনি লেখা শুরু করতে, এমন কিন্তু না। আমি অনেককে দেখেছি আমার সঙ্গী লেখা শুরু করেছেন হয়তো, কিন্তু এখন অনেকেই নেই সেই লেখালেখির জগতে, আর লিখছেন না, সেই অভ্যাসটাও চলে গেছে। কারণ হচ্ছে প্রতিনিয়ত এক একটা কাজের চাপ, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, লেখাকে ঠিক রাখা সম্ভব হয়ে ওঠে না সব সময়। কিন্তু যারা এত সবকিছুর মধ্যেও লেখাকে ঠিকঠাক রাখতে পেরেছেন, আজ পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারা সত্যি লিখছেন, তাদের লেখা পড়তে পাওয়া যায় এবং আগামী তো বোঝা যাবে। আর যেটা হচ্ছে গিয়ে বাচিক শিল্পীদের কাছে নিজের সৃষ্টি দিয়ে দেওয়া, ওনারা পড়বেন, সেটা আমার কাছে কেমন মনে হবে, তাই তো। তো বাচিক শিল্পী বলতে বাচিকতা, এটা একটা সত্যি নান্দনিক বিষয়, এবং এই বাচিকতা করার জন্য একটা শিক্ষার দরকার। এবং যারা বাচিক শিল্পী তারা কি করছেন, তারা সেই শিক্ষাটা পাচ্ছেন, তারা প্রত্যেকদিন নিজেকে তৈরি করছেন এবং মানুষের সামনে সেটাকে তুলে ধরছেন, প্রকাশ করছেন। তো আমি মনে করি যে কিছু কবিতা থাকে, কিছু লেখা থাকে, কিছু সৃষ্টি থাকে, সেগুলো একান্তই নিজের। এগুলি যদি মনে করা যে আমি ভাবছি আমার মতো করে, আমি বুঝতে পারছি না যে সবার কাছে বিষয়টা কেমন হবে, সব কবি লেখকদের কাছে কেমন হবে। তো
আমার কাছে মনে হচ্ছে যে কিছু সৃষ্টি একান্তই একেবারে নিজের, সেটা আমি বাচিক শিল্পীর কাছে আমি তুলে দিতে পারবো না। কিন্তু অনেক লেখাই বাচিক শিল্পীর কাছে তুলে দেওয়া যায়। তারা যদি আমাদের কবিতাটা সুর করে পড়েন, তাহলে আমরা মনে করব যে আমাদের লেখাটা যেন একটা প্রাণ পেয়েছে। যদিও লেখার মাধ্যমে কবিতার প্রাণ দিয়েই থাকেন, কিন্তু বাচিক শিল্পী যখন পাঠ করবেন মনে হবে যে না, আমার কবিতাটা সত্যি একটা প্রাণ পেয়েছে। আবার এর মধ্যেও আছে, কবিতাটা আমি কোনো বাচিক শিল্পীর কাছে দিলাম, ঠিক আছে, তিনি যখন পড়ছে করছেন, আবৃত্তি করছেন, তখন আমার জন্য কখনো কখনো মনে হচ্ছে, কখনো কখনো এটা হয়ে থাকে যে ইনি যেন ওই লাইনটা যদি একটু আমার মতো করে পড়তেন। আমি তো এই জায়গায় এমন ভাব নিয়ে লিখেছি, আমি তো এই জায়গাটায় অমুক অর্থ বোঝাতে চেয়েছি, অমুক মানে বোঝাতে চেয়েছি, তিনি কেন ওই জায়গাটা এমন করে পড়লেন না? এটা একটু থাকবেই, কারণ এটা হচ্ছে গিয়ে একান্তভাবে একজনের লেখা, আর একজন কি করছেন সেটাকে অর্ধেকটা ভেতর থেকে পাঠ করতে পারছেন। কারণ কবির মতো পুরোপুরি একাত্ম হতে পারবেন না তিনি লেখাটার সঙ্গে। যিনি বাচিক শিল্পী তিনি তার ভালোবাসা দিয়ে, তিনি তার শিক্ষা দিয়ে তিনি সেটা পাঠ করে শোনাচ্ছেন। কিছুটা পার্থক্য থাকবেই, এইটুকুই আর কি। আচ্ছা, মানে বাচিক শিল্পীকে প্রথমে বুঝতে হবে যে কবি কোন অর্থে কবিতাটা লিখেছেন। না না, সেটা নয়। কবি বাচিক শিল্পী যে সব অর্থ বুঝতে চাবেন এমনটা হবে, কারণ বাচিক শিল্পীর কাছে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার, বাক্যগুলিকে শ্রোতাদের সামনে তুলে ধরার মতো, প্রকাশ করবার মতো তার শিক্ষা তার কাছে আছে। কিন্তু এতে আমি যেমন যে টুকিটাকি লেখালেখি করি, আমার কাছে কিন্তু ওইটুকুই বাচিক শিল্পী যতটুকু প্রকাশ করবেন আমার লেখাটাকে, আমার কাছে কিন্তু যথেষ্ট। আমার কাছে কখনো মনে হবে না যে বাচিক শিল্পী ওই লাইনটা এমন কেন করেননি, ওই শব্দটা এমন কেন করেছেন, আমার কাছে কোনো ত্রুটি মনে হবে না। কিন্তু আছে, আমি দেখেছি এমন যে মঞ্চে কবিতা পাঠ করছেন এবং বাচিক শিল্পীকে আমার পাশ থেকে বলছেন যে ইনি এই শব্দটা এমন করে বলেননি কেন, এই বাক্যটা এমন করে পড়েননি কেন, এই আর কি। এগুলো একটু থাকবে, কিন্তু বাচিক শিল্পীকে একটু চেষ্টা করতে হবে যে কবির সঙ্গে কবিতাটা পড়ে একবার যদি বুঝে নেওয়া যায় যে কবি কতটুকু গভীরে যেতে চেয়েছেন, সেই একটি। আচ্ছা, তো এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসে যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কবিতা কি শুধুই একটা টেক্সট বা একটা মুদ্রিত মাধ্যম হয়ে থেকে যাবে, নাকি কবিতাকেও অন্য মাধ্যমকে আশ্রয় করে চলতে হবে এখন? দেখা তো যাচ্ছে মোটামুটি কিছুটা এরকমই। তো একটা কবিতা যদি আজকাল সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়া যায়, যত কিছু খুঁটিনাটি করে কবিতাটা ছাড়া হোক না কেন, তো যারা কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে অনেক দিন ধরে তার একটা পাকাপাকি জায়গা করে রাখতে পেরেছেন, তাদের কবিতাটাই যদি সোশ্যাল প্ল্যাটফর্মে যায়, ওটাই ভালো করে লক্ষ্য করা হয়। কিন্তু অন্যান্য যারা আমাদের মতন আছেন, তাদের লেখাটা যেন হুটহাট করে এতটা বেশি ছড়িয়ে যায় না। তো তার মধ্যে দুটো ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে গিয়ে, যিনি অনেকদিন ধরে লেখালেখি করে যাচ্ছেন, তার লেখার খুব বেশি জনপ্রিয়তা আছে, চট করে সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে ওটা লাইক পেলো, কমেন্ট পেলো, প্রচুর ভিউজ পেলো, তো তার লেখাটা কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই অনেকটা এগিয়ে, তার লেখাটা অনেকটা উন্নত ধরনের লেখা। হয়তো আমরা সেরকমভাবে লিখতে পারি না, কিন্তু আমরা যে মনে করা যাক যে আমাদের মনের যা ভাব অভিব্যক্তি তা ফুটিয়ে তুলতে আমরা যে কোনো রকম কার্পণ্যতা করি, তাও কিন্তু নয়। তো সোশ্যাল প্ল্যাটফর্মে যখনই কবিতাটা বা সাহিত্যের কোনো বিষয়টা চলে যাচ্ছে, সেটাকে যে বইয়ের পাতার মতো করেই গুরুত্ব দেওয়া হবে তেমন কিন্তু নয়। কিছুটা প্রোডাক্টের মতোই কিন্তু হয়ে সেটা ফেসবুকের পাতায় ঢুকছে, ইনস্টাগ্রামে যাচ্ছে, পুরোটা সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে থাকছে, সেটা অর্ধেকটা প্রোডাক্টের মতোই হয়ে যাচ্ছে। কিন্তু এটা বললে হয়তো অনেকে রাগ করবে যে আমার কবিতাটা কি করে প্রোডাক্ট হলো, আপনি প্রোডাক্ট কি করে বললেন। আমি একদমই কারো কবিতাকে প্রোডাক্ট বলার চেষ্টা করছি না বা বলতে চাইছি না, কিন্তু এই অনলাইন যে মাধ্যমটা, সোশ্যাল প্ল্যাটফর্মটা, সেটা তো আসলেই একটা প্রোডাক্টের মতোই, যে এখানে আমরা ফ্লিপকার্টে কোনো কিছু খুলছি, আজকে পছন্দ হলো সেটাকে অর্ডার দিচ্ছি, পরের দিন আসছে বাড়িতে। তো কবিতাটাকে তো সেরকম অর্ডার দিয়ে কেনা যাবে না, কিন্তু কবিতাটাকে আজকাল ওই যে আলো ভরা একটা পাতার মধ্যে মানুষ দেখছেন, সেটাকে মানুষ কতটুকু ভেতর থেকে পড়ছেন। যদি আমার কাছে কবিতার বইটা থাকতো, আমি যদি রাতে বালিশের পাশে নিয়ে ঘুমোতে পারতাম, সকালবেলা ঘুমিয়ে উঠে যদি একবার এটার উপর হাত একবার বোলাতে পারতাম, যেন আন্তরিকতার একটা স্পর্শ আমার মনের মধ্যে লেগে থাকতো।
যদি আমি প্রত্যেকদিন সেই কবিতাটাই, যেটা আমি গতকাল রাতে স্ক্রল করে পেরিয়ে এসেছি, সেটাই যদি আমি আবার পরের দিন সকালে একটু খুলতে পারতাম বই থেকে, আমি পড়তে পারতাম, নিশ্চয়ই একটা আলাদা রকমের ভালোবাসা তৈরি হবে। সোশ্যাল মিডিয়াতে সেটা পাবো না বলেই আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কথা যখন এলো, মানে অনলাইন মাধ্যমের কথা, তো বলতে হয় যে কবির একটা ম্যাগাজিন আছে আনন্দবার্তা। আনন্দবার্তার বিভিন্ন অনলাইন সংখ্যা প্রকাশ হয়েছে, একটা বোধহয় প্রকাশিত হয়েছিল অফলাইন। তো যে কোনো ম্যাগাজিনের কথাই ধরে বলতে হয় যে আমাদের রাজ্যে কিংবা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় লিটল ম্যাগাজিনের খুব প্রচলন হয়েছে এখন। তো এ বিষয়ে কবির অভিমত কি? লিটল ম্যাগাজিন কি ভবিষ্যতে একটা অনলাইন মাধ্যম হয়ে উঠবে, নাকি প্রিন্টেড মাধ্যম থাকবে? এদিকে এদিক দিয়ে যদি আমি বলি, তাহলে তুমি আমাকে বলবে, দেখো সাগর, মানে তুমি বলবে একবার বলছো এক কথা, আরেকবার বলছো আরেক কথা। কিন্তু না, আমি এইমাত্র বলেছি যে অনলাইন প্ল্যাটফর্মে কবিতাটাকে ঠিক মোটামুটি প্রোডাক্টের মতো করে দেখা উচিত। কিন্তু যখন সেটা সিঙ্গেল যাচ্ছে, কিন্তু মনে করো একটা পত্রিকা হয়ে গেল বা একটা ম্যাগাজিন হয়ে গেল, তখন যখন এটা মোবাইলে অনেকজনের লেখার সাথে ফুটে বেরোচ্ছে, পত্রিকাটার নাম উপরে আছে, তো নাই পেলেও আমি কাগজ হাতে, তাতে আমার কি হলো? আমি একটা কবিতা তো পাচ্ছি আমার সামনে। এটা একটা ভালো দিক বলা যেতে পারে যে কবিতাটা হারিয়ে যায়নি, মোবাইল এসছে বা ওই স্ক্রিন পর্দাটা এসছে, সেটার মধ্যে কবিতাটা উঠে গেছে, কবিতাটা হারিয়ে কিন্তু যায়নি। এবং তার মাধ্যমে কবিতাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কবিতাটাকে প্রকাশ করার জন্য একজন মানুষ চেষ্টা করে যাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে, সেটা আমি অন্তত অস্বীকার করতে পারি না। আমার মনে হয় তার মধ্যে সম্ভাবনা আছে। এবং আমি নিজেও অনলাইন প্ল্যাটফর্মে একটা পত্রিকা, আমার পত্রিকাটা আনন্দবার্তা, ওটা আমি চালিয়েছিলাম। তো আমি তখনও বেশ ভালো সাড়া পেয়েছি। এবং কবিতা নিয়ে শুধুমাত্র একটা প্রকাশ হলো, উনি পোস্ট করে, যে কোনো কবি লেখক পোস্ট করে যে থেমে গিয়েছেন এমন নয়। অনেক কবি ছিলেন, অনেক লেখক ছিলেন, অনেক প্রাবন্ধিক ছিলেন, যারা কি করতেন, লেখাগুলো আলোচনা করতেন, মন্তব্য করতেন, এবং সম্ভব হলে বেশ বড় করে একটা প্রবন্ধের মতো লিখতেন প্রত্যেকটা সংখ্যা নিয়ে, এমনটাও ছিল। তো একদম যে বলে দেব যে এর কোনো সম্ভাবনা নেই, এ অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু হতে পারে না, এটা একদম ঠিক কথা বলে আমার মনে হয় না। আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে কবিতাকে নিয়ে চলা হচ্ছে, প্রত্যেকটা পত্রিকা, অনলাইন পত্রিকাগুলি যেভাবে চলছে, সেগুলি যদি বন্ধ না হয়ে চলতে থাকে, ভবিষ্যতে মনে হয় সম্ভাবনা আছে মানুষ কবিতা পড়বে। ভালো লাগলো এই মন্তব্যটাও। তো এবার যে বিষয়টা আমি আলোকপাত করব, কোনোভাবে তো চালাতে হবে, হ্যাঁ হ্যাঁ, সে তো তোর বসে মিললে হবে না। আমাদের লেগে থাকতে হবে অবশ্য। তো আমি কবির কবিতায় অনেক সময় দেখেছি যে চিত্রকল্পের যে ব্যবহার, সেই ব্যবহারটা খুব নিপুণভাবে হয়েছে। তো কবিতার ক্ষেত্রে বা অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে এই যে চিত্রকল্প কিংবা দৃশ্যকল্প, তার গুরুত্ব কতটা? চিত্রকল্প বা দৃশ্যকল্প লেখায় যখন আসছে, সেটা মানে আমি আমার দিক থেকে শুধুমাত্র বলছি, আমি বিশদভাবে বলতে পারছি না, মানে সামগ্রিক কবির দৃষ্টিভঙ্গির দিক থেকে আমি বলতে পারছি না। আমার কাছে বিষয়টা হচ্ছে গিয়ে, একটা কবিতা যখন শুধুমাত্র লিখলাম, তখন যদি সেটা শুধুমাত্র শব্দের ছড়াছড়ি হয়ে যায় এবং শব্দকেই আমার ভেঙে ভেঙে বুঝতে হচ্ছে, তাহলে মনে হয় না যে আমি যতটুকু জানাতে পেরেছি, আমি যতটুকু বোঝাতে পেরেছি, বা আমি যা বলতে চেয়েছি তা যেন পুরোপুরি বলা হচ্ছে। আমার মনে হয় এটা যে চিত্রকল্প বা দৃশ্যকল্পের ব্যবহারই কবিতাকে একেবারে পাঠকের চোখের সামনে নিয়ে সেটাকে প্রকাশ করতে পারে, পাঠক যেন কবিতাটাকে নিজের চোখে দেখতে পায়। তো এটা মনে হয় কবিতার জন্য খুবই একটা উপকারী, প্রয়োজনীয়, তাই আর কি। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করে চলেছি, আমরা প্রায় আমাদের সাক্ষাৎকার পর্বের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমাদের এই সাক্ষাৎকার পর্বের শেষটা হোক কবির একটা কবিতা পাঠ দিয়ে। কবিতা আবার একটা পাঠ করবো? ভালো কবিতা তো লেখা যাক কি আছে। ভালো কবিতা বলতে তো আর লেখা, তো লেখাই সব, সেই আর কি। আমার কাছে সবগুলোই মানে যত্নেরই, কিন্তু সবার কাছে তো ভালো লাগতে হবে কখনো না কখনো। একটা কবিতা, প্রেজেন্ট কন্টিনিউয়াস তৈলচিত্র। কোথাও তো ঠান্ডা রক্ত জমেছে, আমরা যারা এখন উঠোনের শুকনো কাঁঠাল পাতা বাতাসে গড়িয়ে চলার শব্দ শুনতে পাই,
চোখ খুললেই দেখি উঠোন এখন ঝগড়া করছে। তোড়জোড় তার অন্য কোনো জীবনসঙ্গিনীর জন্য দুটো রৌমই ছেড়ে দিতে হবে। কার্নিশে কানকো এনে খাওয়া বেড়াল দুপুরের ওড়না দেখে ভিড়মি খায়। যে রাতে তার মাছ চুরির কথা, সে রাতে গোমট রাতও গুমড়ে গুমড়ে মরে। কাঁদতে ভুলে গেছে যে পাখি, ডানা তার খুলে ফেলছে নিজেই। চাপ চাপ শান্তি, আর কোথাও তো তার কারণ জমা হচ্ছে। বাহ, মন্ত্রমুগ্ধ হয়ে কবিতাটা শুনলাম। উৎসাহ পেলাম আমিও। আচ্ছা, তো আজকে দ্য মাইলস্টোন নিবেদিত শব্দের জানালার দ্বিতীয় সাক্ষাৎকার পর্বে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কবিতা উপত্যকার বিশিষ্ট কবি লিটন শব্দকর। ওনার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে জানলাম, কবিতার এবং সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে উনি আলোকপাত করলেন। তো আমাদের দ্য মাইলস্টোন ফেসবুক পেজে মাঝে মাঝে আমরা নিয়ে আসবো সাক্ষাৎকার পর্ব, আলোচনা পর্ব ও অন্যান্য অনুষ্ঠান। সবকিছু দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন দ্য মাইলস্টোন ফেসবুক পেজের পর্দায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন। নমস্কার।